বৈদ্যনাথ ধামের কামর যাত্রা পথের একটি ঘটনা। বৈদ্যনাথ ধাম, যার অনেক নাম, দেওঘর, বাবা ধাম, বাবা নগরী, এরকম অসংখ্য নাম। তবে পুরাণে বর্ণিত নাম হল রাবণেশ্বরম বৈজনাথ। রাবণ এবং বৈজু এই দুজনেই এই তীর্থস্থানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কামনা জ্যোতির্লিঙ্গ এবং সতীর ৫১ পীঠের এক প্রসিদ্ধ সতীপীঠ সতীর হৃদয় এখানে পতিত হয়েছিল, এবং ঠিক তারই ওপর এই কামনা লিঙ্গের অবস্থান। তাই এই স্থানের মাহাত্ম্য অপরিসীম। গোটা শ্রাবণ মাস জুড়ে এখানে বিশ্বপ্রসিদ্ধ শ্রাবণী মেলার আয়োজন হয়। সুলতানগঞ্জের উত্তর বাহিনী গঙ্গা নদী থেকে জল নিয়ে কাঁওর, বাংলায় যাকে বলে বাঁক, তাতে ভালোভাবে বেঁধে ১০৫ কিলোমিটার খালি পায়ে হেঁটে বাবাকে অভিষেক করাই এই কাঁওর যাত্রার উদ্দেশ্য। বৈদ্যনাথ ধামের বিশেষত হল শক্তির হৃদয়ে শিবের অবস্থান। শিব শক্তির এই মিলন আর কোনো জ্যোতির্লিঙ্গে আছে কিনা আমার জানা নেই। তাই তো যুগ যুগ ধরে দর্শনার্থীরা এই স্থানে এসে নিজের মনস্কামনা জানান, বাবার কামনা লিঙ্গে পূজা অর্চনা সহ অভিষেক করেন। যে ঘটনার কথা এখন উল্লেখ করব সেটা প্রায় ৪০ বছর আগের। আমার বন্ধুদের মধ্যে অনেকেই তখন প্রতি বছর শ্রাবণী মেলায় যেত। গেরুয়া বস্ত্র পরে কামড় নিয়ে হৈ হৈ করতে করতে ওরা মেলায় যেত। বলা বাহুল্য, আমাদের বয়স তখন কম, যুবকই ছিলাম আমরা। আমি কিন্তু ওদের সাথে যেতাম না, কেন জানি না। ওদের যাত্রায় আমার মনে কোনো রকম ভক্তির সাড়া পেতাম না। একটা পিকনিক গোছের মনে হতো। সেটাও একটা শ্রাবণী মেলার সময় আমরা সবাই এক জায়গায় আড্ডা মারছি, যাত্রার তোড়জোড় চলছে। আমাকেও যাওয়ার জন্য অনুরোধ জানালো। যথারীতি আমি না বললাম। দলের মধ্যে একজন রেগে গিয়ে বলল, কেন তুই যেতে চাস না? আসলে তুই ভয় পাস, হাঁটতে পারবি না, এই জন্য। কথাটা যেন তীরের মতো বুকে এসে লাগলো। ওরা সবাই যেটা পারে আমি পারবো না? আমি এত কমজোর? দাঁতে দাঁত চেপে রাগত স্বরে বললাম, আমি ভয় পাই না। ঝোঁকের মাথায় বলে ফেললাম, চল এবার আমি যাব। তোরা যেটা পারবি আমিও সেটা পারবো। আমার এই কথাতে ওরা প্রত্যেককেই আনন্দিত হলো। নির্দিষ্ট দিনে আমরা সবাই সুলতানগঞ্জের দিকে রওনা হলাম। যথারীতি আমি ওদের সবার মতো গেরুয়া কাপড়, কামড় তথা অন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে খালি পায়ে ওদের সাথে রওনা হলাম। সুলতানগঞ্জে পৌঁছে বিশাল জনসমুদ্র দেখে অবাক হলাম। এক সারি দিয়ে আমরা গঙ্গার দিকে এগোচ্ছি, অন্য সারিতে দলে দলে লোক বোল বম বলতে বলতে কাঁধে কামড় নিয়ে আসছে। যাই হোক, বিধিবিধান সহ সংকল্প করে আমরাও গঙ্গা জল কলসে ভরে ভালোভাবে বেঁধে দেওঘরের দিকে এগিয়ে চললাম। গোটা পথটা অতিক্রম করতে মোটামুটি ২.৫ থেকে ৩ দিন লাগে। প্রথম দিন চলার পর সঙ্গীদের শুধালাম, কিরে, আমি পারছি তো? ওদের দিকে তাকিয়ে দেখলাম পথে ক্লান্তিতে ওরা বিমর্ষ। আমার প্রশ্নটা শুনে দায় সারা গোছের বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছিস, তবে এখন অনেক দূর। সত্যি বলতে কি, আমার কোনো রকম অসুবিধা হচ্ছিল না। এইভাবে অতি সহজভাবে আমি বাবার মন্দিরে পৌঁছে গেলাম। জলাভিষেক করার পর মনটা তৃপ্তিতে ভরে গেল। বাড়িতে আসার পরও ২-৩ দিন যাত্রার রেশটা লেগেই ছিল। ওই বোলবম ধ্বনি, কামড়ে বাঁধা নূপুর এবং ঘণ্টার ধ্বনি সবসময় মনে পড়ছিল। খুবই ভালো লাগছিল। ঠিক করে ফেললাম
আগামী বছরও যাত্রা করব। আগামী বছরও যথারীতি আমরা গঙ্গা জল নিয়ে এগিয়ে চললাম বাবাধামের দিকে। এবারে সঙ্গীদের মধ্যে কয়েকজন এক্সপার্ট বোম ছিল, অর্থাৎ কামড় যাত্রায় ওস্তাদ। কয়েকজন তো কিছুদিন পূর্বেও ডাক বোম যেত। ডাক বোম হলো সুলতানগঞ্জ থেকেই বিধিগত সংকল্প করে যে 24 ঘন্টার মধ্যে বাবাকে জলাভিষেক করব। খুবই কঠিন ব্রত। এবারে পড়েছিলাম সেই এক্সপার্ট বোমদের পাল্লায়। লম্বা লম্বা পা ফেলে হনহন করে ওরা এগিয়ে যাচ্ছিল। আমিও তালে তাল মিলিয়ে ওদের সাথে হাঁটছিলাম। 20 কিলোমিটার হাঁটার পর ঠাইগুলো এবং হাঁটুতে একটু বেদনা অনুভব করলাম। তবে পূর্বযাত্রার অভিজ্ঞতার জেরে মনে একটা বিশ্বাস ছিল, ও কিছু না, আমি পারবো। এইভাবে হাঁটতে হাঁটতে গোটা পথটার প্রায় 45% পার করে রাত 9টার সময় জিলিবিয়া মোড়ের কাছাকাছিতে এসে রাত্রি যাপনের জন্য ব্যবস্থা করলাম। গোটা দিনের পথে চলার ক্লান্তিতে সবার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় সহযাত্রীদের কোলাহলে ঘুমটা ভেঙে গেল। দেখলাম সবাই প্রাতঃকৃত সেরে যাত্রার তোড়জোড় করছে। আমাকে ওরা উঠালো, এই উঠে পড়, চল, বেরোতে হবে। আমিও ঘুম থেকে উঠলাম, কিন্তু একই আমার পায়ের অবস্থা। পার, হাঁটু, পায়ের পাতা সব ফুলে ঢোল হয়ে আছে। পায়ের পাতাটা মাটিতে ফেলতে পারছি না। কি হলো আমার? আমি চিৎকার করে উঠলাম, দেখ দেখ আমার কি হয়েছে। ওরা বলল, এরকম হবেই, কিছু করার নেই, উঠে পড়, আস্তে আস্তে দেখবি ঠিক হয়ে যাবে। এই বলে ওরা সবাই পার্থক্যিত সেরে চান ঠান করে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। অজ্ঞতা আমাকেও উঠতে হলো। কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে আমিও প্রাতঃকৃত সেরে স্নান আদি সেরে ফেললাম, কিন্তু পায়ের পাতা ফেলতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছিল পায়ের তলায়। দেখলাম ওরা সবাই বেরিয়ে যাচ্ছে। আমি বললাম, আরে আমিও যাবো যে রে, আমাকে নিয়ে চল। কাঁধে কামড় চাপাবার পর কেউ আর থামতে চায় না। ওরা বেরিয়ে গেল, বলল, তুই আয়, ধীরে ধীরে আয়, আমরা তোর জন্য অপেক্ষা করব। বলে ওরা চলে গেল। আমি এবারে একা। প্রথমবার যে এসেছিলাম, একটা চ্যালেঞ্জের মতো সহযাত্রীদের সাথে চলছিলাম। তাই কোথায় যাচ্ছি, কোন জায়গাতে থেমেছি কিছুই জানি না। একা চিন্তা লাগলো যে কোথায় যাব, ওরা কোথায় গিয়ে দাঁড়াবে। যাই হোক, যেতে তো হবেই, ওদেরকে ধরতে হবে। এইভাবে ধীরে 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 আমি খুবই মানে গুটি গুটি করে হাঁটতে লাগলাম। প্রচন্ড যন্ত্রণা করছিল পায়ে। এমনি করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জিলেবিয়া মোড়, সুইয়া বাজার এসব পেরিয়ে সুইয়া পাহাড় পার করে সুইয়া বাজারের কাছাকাছি এসে পৌঁছে গেলাম। এইটুকু পথ আসতেই আমার প্রায় বেলা 2টো থেকে 2:30টা হয়ে গেল। আর পারছি না, আর পারা যায় না। খুব কষ্ট হতে লাগলো, খুব প্রচন্ড কষ্ট হতে লাগলো। মানে কিভাবে হাঁটবো, কোথায় যাব, ওরা কোথায় গেল, এইসবই ভাবছি। দেখলাম একটা দোকান, কিছু ওই প্যাড়া, ওই চা এসবের জন্য একটা দোকান, আর একটা বেঞ্চ পাতা আছে। তার পাশে একজন চৌকিতে রেখে এসব জিনিস রেখে একজন ভদ্রলোক বিক্রি করছে। ধপাস করে গিয়ে ওই বেঞ্চটাতে বসে পড়লাম। বেঞ্চটা বসার পর মনে মনে ভাবলাম যে আর আমার দ্বারা হবে না। আর তো আমি পারবো না চলতে। আমি আর তো কিছুই, কোথায় যাব এসব কিছু ভাবছি আর হাউ হাউ করে কাঁদতে লাগলাম। বিশ্বাস করবেন না, এই কান্নাটা আমার ভিতর থেকে, অন্তরাত্মা থেকে বেরোচ্ছিল। আর ওই গামছাটা দিয়ে চোখটা মুছছিলাম আর হাউ হাউ করে কাঁদছিলাম। নজর পড়া, হঠাৎ চোখ পড়লো ওই ভদ্রলোকের দিকে, একটু লজ্জা পেলাম। বললাম, আপনার কাছে
প্যাড়া প্যাড়া আছে? বললো হ্যাঁ আছে। একটা প্যাড়া দিন, জল দিন। প্যাড়া ও জল খেলাম। বললাম দুধ হবে? বললো হ্যাঁ আছে। প্যাড়া জল খাবার পর ভদ্রলোক আমার দিকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন। বললেন, বাবার গুটি চলে? সাধু ও সন্ন্যাসীদের সঙ্গে থাকার ফলে এই অভ্যাসটা আমার ছিল। আমি ঘাড় নেড়ে সায় দিলাম। উনি একটা চিলমে বাবার গুটি সাজিয়ে চিলমটি নিজে পান করলেন এবং আমার দিকে বাড়িয়ে দিলেন। কি জানি কি ছিল ওর মধ্যে, আমিও হাত বাড়িয়ে ওটাকে নিলাম। নিয়ে ২-৪ বার হাত বদল করার পর ওটা ওনাকে ফেরত দিলাম। বললাম, আর নয়। উনি নিজেই ওটাকে শেষ করলেন। এরপরে উনি একটা গ্লাসে দুধ দিয়ে বললেন, নিন এই দুধটা পান করুন। আর এইরকম দুধ আর রাস্তায় কোথাও পাবেন না। যান, আপনার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। যান, এগিয়ে যান। বোল বম বলতে বলতে নির্দ্বিধায় আপনি এগিয়ে যান। কিচ্ছু হবে না, চলতে পারবেন, পৌঁছে যাবেন বাবার দরবারে। আমি এসে কামরটার সামনে দাঁড়ালাম। মনে মনে ওই ভদ্রলোকের কথা শুনে হাসলাম। কি করে যাব? আমি তো চলতেই পারছি না, আমি কিভাবে যাব? এইসব ভাবতে ভাবতে কামরটাকে কাঁধে নিলাম। আমার সামনে দিয়ে একটা দল বোল বম বলতে বলতে বেরিয়ে গেল। আমিও এবার খুব ধীরে ধীরে বোল বম বোল বম বলতে লাগলাম এবং খুবই আস্তে আস্তে কামরটাকে নিয়ে এগোতে লাগলাম। ১০-১২ কদম চলার পর মনে হলো যেন পাটা ফেলতে পারছি। মাটিতে পায়ের পাতাটা পড়ছে। আর পাতাটা ফেলতে যে কষ্ট হচ্ছিল সেটা একটু কম মনে হলো। খুব আনন্দ লাগলো আমার। আরেকটু হাঁটতে লাগলাম, আরেকটু হাঁটলাম, আরেকটু হাঁটলাম। এমনি করে করে এগোতে লাগলাম। আর কাঁধের উপরে যে বাঁকটা ছিল তার মধ্যে যে ঘন্টা আর নূপুরগুলো ছিল সেগুলোও বাজতে লাগলো।